শিক্ষার্থীবৃন্দ, আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই কুশলে আছো। আজ আমি তোমাদের পড়াবো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। তোমরা এখানে দেখছো ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। তো শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ পড়ার আগে আসলে আমাদের গ্রামীণ সমাজটা কি এবং শহুরে সমাজটা কি এ সকল বিষয়ে সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তাহলে আমরা একটু জেনে নেই যে গ্রামীণ সমাজ বলতে আমরা কি বুঝি। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের সমাজ ব্যবস্থাতেও গ্রাম ও শহর সমাজের উপস্থিতি বিদ্যমান। বাংলাদেশের গ্রামীণ সমাজ অর্থনীতির মূল ভিত্তি, কেননা বাংলাদেশের গ্রাম প্রধান দেশ। শিল্পায়নের পর জীবিকার প্রয়োজনে ও চাহিদা পূরণের নিমিত্তে বাংলাদেশের শহর সমাজের বিকাশ ঘটে। তাহলে সর্বপ্রথম আমরা বলতে পারি যে গ্রামীণ সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম। এই গ্রামের উপরে ভিত্তি করেই শহুরে সমাজের উৎপত্তি হয়। মানুষের বিভিন্ন প্রয়োজনে মানুষ শহর সৃষ্টি করে এবং শহর সমাজটা সৃষ্টি করে থাকে। জীবিকার তাগিদে এখন অধিকাংশ মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে গ্রামীণ ও শহুরে সমাজের পৃথক অস্তিত্ব বিরাজ করছে। অর্থাৎ এমন এক সময় ছিল বাংলাদেশের পুরাটাই গ্রাম ছিল, কিন্তু জীবন জীবিকার তাগিদে মানুষ শিল্প কলকারখানা সৃষ্টি করে সেখানে শহর গড়ে তুলেছে। বিভিন্ন দিক দিয়ে আমরা স্কুল কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সকল প্রকার প্রতিষ্ঠান গড়ে তুলে সেই ব্যবস্থাটাকে একটা শহরের পর্যায়ে পর্যবসিত করেছে এবং সেটাকে আমরা শহুরে সমাজ বলে ধরে নিতে পারি। সমাজ ব্যবস্থার মধ্যে চিরায়ত পার্থক্য সুস্পষ্ট। অর্থাৎ সমাজ এবং শহর, গ্রামীণ এবং শহুরের সমাজের ভিতরে একটা পার্থক্য আমরা সবসময় দেখতে পাই। আর বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হলে গ্রামীণ ও শহুরে সমাজের তুলনামূলক আলোচনা করা প্রয়োজন। তাহলে আমরা যদি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বুঝতে চাই, তাহলে বাংলাদেশের গোটা গ্রামীণ সমাজটাকে বুঝতে হবে এবং শহুরে সমাজটাকে বুঝতে হবে। তো আজকে আমি তোমাদের পড়াবো গ্রামীণ সমাজের বিষয়বস্তু, অর্থাৎ গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি। গ্রামীণ সমাজটা কাকে বলে, গ্রামীণ সমাজের প্রকৃতিটা কি, এই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। দি কনসেপ্ট অ্যান্ড নেচার অফ রুরাল সোসাইটি অফ বাংলাদেশ। মানব সভ্যতার প্রাচীনতম সমাজ ব্যবস্থা হলো গ্রামীণ সমাজ। অর্থাৎ সেই আমরা যদি আদিমের কথা ভাবি, মানুষ যখন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, গুহায় বসবাস করত, ফলমূল আহার করত, কাঁচা মাংস ভক্ষণ করত, অবাধ যৌনাচার করত, গাছের ছাল বাকল পরিধান করত, সেই সময় থেকে অনেক চড়াই উতরাই পার হতে 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 আজকের অবস্থানে চলে আসছে। আজকের অবস্থানের পূর্বে যে অবস্থানটা ছিল সেটাকে আমরা সাধারণত গ্রামীণ সমাজ বলে ধরে নিতে পারি। বাংলাদেশের গ্রাম প্রধান দেশ, তাই বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রভাব অত্যন্ত ব্যাপক। বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা দেওয়ার পূর্বে গ্রামীণ সমাজ প্রত্যয়টি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো গ্রাম হলো একটি ছোট্ট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। তাহলে গ্রাম বলতে আমরা ছোট্ট একটা অঞ্চলকে বুঝি, যেখানে অল্প সংখ্যক মানুষের বসবাস বলা যায়, কিছু পরিমাণ মানুষ সেখানে বসবাস করে এবং যাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। অর্থাৎ কৃষিটাকে বেস করে তারা সমাজটাকে পরিচালিত করে। এরকম একটা পেশা অধ্যুষিত অঞ্চলকে আমরা গ্রাম বলতে পারি। আর এই গ্রামকে ঘিরেই বাংলাদেশের গ্রামীণ সমাজ গড়ে উঠেছে। গ্রামীণ সমাজের ধারণা দিতে গিয়ে সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে গ্রামীণ সমাজের সংজ্ঞা দিয়েছেন। সমাজবিজ্ঞানী কুলির মতে অন্তরঙ্গ জীবনযাত্রার ফলে গ্রামীণ সম্প্রদায় একটা মুখ্য গোষ্ঠীতে পরিণত হয়েছে।
মুখ্য গোষ্ঠীতে পরিণত হয়েছে গ্রামীণ। তোমরা জানো গোষ্ঠী দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য গোষ্ঠী আর একটা গৌণ গোষ্ঠী। যারা সরাসরি কর্মে লিপ্ত থাকে সবসময় তারাই মুখ্য গোষ্ঠী। তাহলে গ্রামটাকে এখানে কিন্তু মুখ্য গোষ্ঠী হিসেবে ধরে নেওয়া হচ্ছে, যে গ্রামীণ সমাজের যে মানুষগুলো আছে তারা সর্বদাই সরাসরি কাজে লিপ্ত থাকে এবং তাদের দ্বারাই, তাদের ক্রিয়াকর্মের দ্বারাই কিন্তু সমাজটা এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তিত হয়ে থাকে। সমাজবিজ্ঞানী কোলব ও ব্রুনার পল্লী অঞ্চলকে একটি পাড়া প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। পল্লী অঞ্চলকে একটা পাড়া প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। এ কারণেই পাড়া প্রতিবেশীর বেশি মূলত কৃষিজীবী বাসিন্দাদের নিয়ে গঠিত। প্রতিবেশী মূলত কৃষিজীবী হয়ে থাকে, কৃষিজীবী বাসিন্দা হয়ে থাকে। সমাজবিজ্ঞানী স্যান্ডারসন তার দি রুরাল কমিউনিটি নামক গ্রন্থে বলেন, বিস্তৃত কৃষিক্ষেত্রে ও অসংখ্য বাস্তুভিটা নিয়ে একটি গ্রাম গড়ে ওঠে। বিস্তৃত কৃষিক্ষেত্র ও অসংখ্য বাস্তুভিটা নিয়ে একটি গ্রাম গড়ে ওঠে, যাতে গ্রামের সকল অধিবাসীর একটা অভিন্ন জীবনযাত্রা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, গ্রাম যেন একটি সমবায় সংগঠন, যার মাধ্যমে তার সকল সদস্যের সামাজিক সম্পর্ক সংরক্ষিত হয়, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়। এরকম একটি পরিমণ্ডলকে স্যান্ডারসন সামাজিক পরিবেশ বলে আখ্যায়িত করেছেন। তিনি তিনটি প্রধান গ্রামের কথা উল্লেখ করেন, অর্থাৎ গ্রামকে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। সেটা এরকম যে ক্ষুদ্র পল্লী বা মাইক্রো ভিলেজ, যেখানে লোকসংখ্যা 500 জনের মতো হলেই চলবে, 500 জন বা তার একটু অধিক হলেও সেটাকে আমরা মাইক্রো ভিলেজ বলতে পারি। এরপরে মাঝারি পল্লী বা মেসো ভিলেজ, যেটাতে লোকসংখ্যা 500 থেকে 1200 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর একটা বলেছেন বৃহৎ পল্লী বা ম্যাক্রো ভিলেজ, অর্থাৎ 1200 থেকে তদূর্ধ্ব বা 2500 বা তারও বেশি লোক যেখানে বসবাস করে, সেটাকে ম্যাক্রো ভিলেজ বলে আখ্যায়িত করেছেন। লমিস ও বিগল তাদের রুরাল সোশিয়াল সিস্টেম গ্রন্থে গ্রামের সংজ্ঞায় বলেন, গ্রাম হচ্ছে কৃষিনির্ভর জনবসতি, সেখানে কৃষকরা চাষযোগ্য জমি পরিবেষ্টিত হয়ে বসবাস করে। অর্থাৎ গ্রাম হতে গেলে সেখানে একটা চাষযোগ্য ভূমিও থাকতে হবে। বাংলাদেশের গ্রামীণ সমাজকে বিশ্লেষণ করলে দেখা যায় এখানে সকল বৈশিষ্ট্যই উপস্থিত আছে। অর্থাৎ যে সকল আলোচনা আমরা করলাম, এখানে সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হলো গ্রামীণ সমাজ। অতীতে এদেশের গ্রামীণ সমাজ ছিল প্রাচুর্যপূর্ণ ও সমৃদ্ধ, তবে দীর্ঘ 2 শতাব্দী ধরে চলমান ঔপনিবেশিক শাসন, শোষণ ও বঞ্চনায় বাংলাদেশের গ্রামগুলো শ্রীহীন হয়ে পড়েছে। দারিদ্র্যই এখন বাংলাদেশের গ্রামীণ সমাজের সাধারণ চিত্র। গ্রামীণ সমাজে সময়ের ধারাবাহিকতায় একদিকে যেমন ভূমিহীনদের সংখ্যা বেড়েছে, অন্যদিকে তেমনি যোদ্ধার শ্রেণীর প্রসার ঘটেছে। ফলে বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক বৈষম্য বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। গ্রামের ভূমিহীন কৃষক, বর্গা চাষি, ক্ষুদে ব্যবসায়ী, সম্বলহীন নারী সমাজ ও মহাজন ও যোদ্ধাদের আধিপত্য থেকে রেহাই পাচ্ছে না। আজও সেটা আমরা দেখতে পাই। এই গেল মোটামুটি বাংলাদেশের গ্রামীণ সমাজ সম্পর্কিত একটা ধারণা। এরপরে আমরা আসি বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য, অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যটা কেমন সেটা আমরা দেখি। যে বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রকৃতি নির্ণয়ে উক্ত সমাজের বৈশিষ্ট্য, পরিচয় বা স্বরূপ উদ্ঘাটন করা প্রয়োজন। অর্থাৎ আমরা যদি কোনো প্রকৃতি জানতে চাই, তার বৈশিষ্ট্য বা স্বরূপটাই জানাই আমাদের বিশেষ প্রয়োজন, এবং তার বৈশিষ্ট্যটাই হলো তার প্রকৃতি। যেমন কি বাংলাদেশের সমাজ ব্যবস্থা যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে গ্রামীণ সমাজটা কৃষিভিত্তিক পেশা ব্যবস্থা। বাংলাদেশের গ্রামীণ সমাজে বসবাসরত জনগোষ্ঠীর নানা পেশায় নিয়োজিত থাকলেও কৃষি তাদের প্রধান পেশা।
কৃষিকে কেন্দ্র করে বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়। বাংলাদেশের গ্রামীণ সমাজ কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের প্রায় 84% লোক কৃষির উপর নির্ভরশীল। এরপরে আসি পরিবার ব্যবস্থার দিকে। যদি আমরা তাকাই তাহলে দেখব যে গ্রামীণ সমাজে অধিকাংশ পরিবারই যৌথ পরিবার। সেখানে ওই কৃষি ব্যবস্থার উপর ভিত্তি করেই তারা যৌথ পরিবার গড়ে রাখে, কারণ কৃষি কাজ করার জন্য সেখানে বেশি পরিমাণ লোকের প্রয়োজন হয়, বেশি পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। তারা যৌথ পরিবারে বসবাস করে তারাও একটা সুবিধা ভোগ করে যে যৌথ পরিবারে থাকার কারণে তারা জমিতে চাষবাস করে ফসল উৎপাদন করতে সক্ষম হয়। গ্রামীণ জনসংখ্যা বিশ্ব ব্যাংকের 2012 সালের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2010 সাল নাগাদ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 71.90% গ্রামীণ জনসংখ্যা বলে জানা যায়। অর্থাৎ এটা হচ্ছে 2010 সালের যে সেন্সাস যেটা প্রকাশ করেছিল 2012 সালে এসে। বর্তমানে শহরায়নের প্রভাবে বাংলাদেশের গ্রামীণ সমাজের জনসংখ্যা যথেষ্ট হ্রাস পেয়েছে। শিক্ষার হার বাংলাদেশের গ্রামীণ সমাজে শিক্ষিত লোকের সংখ্যা তুলনামূলকভাবে কম। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও অত্যন্ত অপ্রতুল। গ্রামীণ সমাজের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মক্তব, মাদ্রাসা ইত্যাদি। এখানেও উন্নত শিক্ষা ব্যবস্থার যথেষ্ট অভাব লক্ষণীয়। গ্রামে তেমন উন্নত স্কুল কলেজ নাই, যেটা শহর অঞ্চলে পরিলক্ষিত হয়। সামাজিক মর্যাদার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখব বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদা আরোপিত। একটা মর্যাদা দুই রকম আছে। একটা হচ্ছে আরোপিত মর্যাদা আর একটা হচ্ছে অর্পিত মর্যাদা। তাহলে এখানে গ্রামীণ সমাজের মর্যাদাটা হচ্ছে আরোপিত মর্যাদা। বংশগতভাবে সামাজিক মর্যাদা নির্ধারিত হওয়ায় এখানে সামাজিক মর্যাদা সাধারণত স্থায়ী হয়। অর্থাৎ কি আরোপিত মর্যাদা বলতে আমরা কি বুঝি, যে আরোপিত মর্যাদা অর্থাৎ বংশ পরম্পরায় চলে আসতেছে। অর্থাৎ বংশ পরম্পরায় তারা বিভিন্ন দায় দায়িত্ব পালন করে আসছে এবং তারা মর্যাদার অধিকারী হচ্ছে। আর অর্পিত মর্যাদা অর্থাৎ কি জনগণ সম্মিলিতভাবে কোনো মর্যাদা যদি তার উপরে চাপাই দেয় তাকে অর্পিত মর্যাদা বলে। অর্পিত মর্যাদাটাকে কিছুটা অর্জিত মর্যাদাটাও বলা যেতে পারে। অর্জন করে নেওয়া, যেটা ওটা জনগণকে খুশি করে, জনগণকে কনভার্ট করে, জনগণের হিতাকাঙ্ক্ষী হয়ে যে মর্যাদা অর্জন করা হয় এটাকে আমরা অর্জিত বা অর্পিত মর্যাদাও বলতে পারি। যোগ্যতা না থাকলেও শুধু পারিবারিক প্রভাবেই অনেক সময় সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। অর্থাৎ এই যে আরোপিত মর্যাদা, যেটা যোগ্যতা নাই, চেয়ারম্যানের ছেলে সে আবার চেয়ারম্যান হবে, কিন্তু তার চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা নাই, এরকম যে অবস্থাটা, এটাই কিন্তু আরোপিত মর্যাদা। সামাজিক নিয়ন্ত্রণের দিকে যদি আমরা একটু দেখি, যে বাংলাদেশের গ্রামীণ সমাজের লোকাচার লোকরীতি অত্যন্ত শক্তিশালী সামাজিক নিয়ন্ত্রক। গ্রামীণ সমাজের মানুষেরা ধর্মীয় অনুশাসন, সামাজিক প্রথা, রীতিনীতি ও আদর্শ দ্বারা নিজেদের পরিচালনা করে থাকে, তাই তারা উন্নত ও নৈতিক গুণাবলীর অধিকারী হয়। সামাজিক গতিশীলতা বাংলাদেশের গ্রামীণ সমাজের গতিশীলতা তুলনামূলকভাবে কম। গ্রামীণ সমাজের মানুষেরা তাদের ঐতিহ্য আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে। অর্থাৎ সেই প্রাচীন জরাজীর্ণ যে ঐতিহ্য সেটাকে আঁকড়ে ধরে রাখতে তারা সবসময় পছন্দ করে। এই জন্যে সেই সমাজে গতিশীলতা আমরা কম দেখতে পাই। তাদের মধ্যে উচ্চাভিলাষী ভাবনার প্রসার সেভাবে না হওয়ায় তাদের সমাজ জীবন ও গতিশীলতা ধীর গতিতেই আসে। এরপরে যদি আমরা দেখি যে সামাজিক স্তর বিন্যাসের দিকে, বাংলাদেশের গ্রামীণ সমাজে 3 শ্রেণীর লোকের অস্তিত্ব লক্ষণীয়। এর মধ্যে রয়েছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। যোদ্ধার, ধনী, গ্রাম্য মাতব্বর, সম্পদশালী ব্যক্তিরা হলেন উচ্চবিত্ত শ্রেণীর অন্তর্গত। অল্প জমির মালিক, গ্রাম্য ডাক্তার, ধর্মযাজক, স্কুল শিক্ষক, উকিল এরা হলেন মধ্যবিত্ত শ্রেণীর এবং ভূমিহীন কৃষক হলেন নিম্নবিত্ত শ্রেণীর।
এরপরে যদি আমরা একটু গ্রামীণ সমাজের প্রথার দিকে একটু তাকাই, যে প্রথাবদ্ধ দৃষ্টিভঙ্গি কিন্তু গ্রামীণ সমাজের মানুষের থেকেই যায়। গ্রামীণ সমাজে মানুষের মধ্যে গতানুগতিক ও প্রথাবদ্ধ চিন্তাধারা লক্ষ্য করা যায়, ফলে তারা অন্ধ ও আবেগপূর্ণ ধারণা পোষণ করে। বাস্তববাদী চিন্তাভাবনার প্রভাব তাদের মধ্যে সেভাবে লক্ষ্য করা যায় না। এ কারণেই তাদের প্রাচীনপন্থী ও গতানুগতিক দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় না। সামাজিক মিথস্ক্রিয়া দিকে যদি আমরা একটু খেয়াল করি, মিথস্ক্রিয়া বলতে তোমরা কি বোঝো? মিথস্ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে মিল, পারস্পরিক যে মিশ্রণ, এইটাকে সাধারণভাবে তোমরা বুঝে নেবে যে বাংলাদেশের গ্রামীণ সমাজের বসবাসরত মানুষের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া অত্যন্ত জোরালো। পরিবারের পাশাপাশি গোটা গ্রামীণ সমাজের সদস্যদের মধ্যেই আন্তঃসম্পর্ক বিদ্যমান। গ্রামীণ সমাজে বসবাসরত মানুষের মধ্যে সহানুভূতি ও সহযোগিতার এক অকৃত্রিম বন্ধন লক্ষ্য করা যায়, যা শহরবাসীর মধ্যে বিরল। চিত্ত বিনোদনের দিকটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের গ্রামীণ সমাজে চিত্ত বিনোদনের তেমন সুযোগ নেই। গ্রামীণ সমাজে চিত্ত বিনোদনের তেমন সুযোগ নয়, তবে প্রাচীন অবস্থায় আমরা দেখেছি যে অতীতে যাত্রা, নাটক, জারি, সারি, নৌকাবাইজ ইত্যাদি তাদের বিনোদন দান করত বা বিনোদনের ব্যবস্থা ছিল এরকম। তবে বর্তমানে অধিকাংশ গ্রামেই টিভি, রেডিও বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত। এছাড়াও ঈদ, পূজা ইত্যাদি ধর্মীয় উৎসব গ্রামীণ সমাজে বিনোদনের খোরাক যোগায়। এরপরে মহাজনী দাদন ব্যবসার একটা বিষয় কিন্তু গ্রামে লক্ষ্য করা যায়, যে হতদরিদ্র কৃষক, ভূমিহীন কৃষক, তারা কিন্তু নিজেদের জমি তো নেই, অন্যের জমি চাষ করবে, কিন্তু চাষ করার যে খরচ বা যে উৎপাদন খরচ যেটাকে আমরা বলি, সেই খরচ কিন্তু তারা বিয়ার করতে পারে না। এই জন্যে অন্যের কাছ থেকে টাকা ধার করে, চড়া সুদে টাকা ধার করে নিয়ে তারা ওই জমিতে ফসল উৎপাদন করে। ফসল উৎপাদনের পরে সেইখান থেকে সর্বপ্রথমে সেই মহাজনের টাকা পরিশোধ করে। এতে করে দেখা যায় যে উৎপাদিত ফসলের সিংহভাগই সেই মহাজন নিয়ে যায়, আর যৎসামান্য ফসল কৃষকের ঘরে থাকে, যেটা দিয়ে সে সারা বছর খেয়ে পড়ে বাঁচতে পারে না। এভাবে তারা অভাব অনটনের মধ্য দিয়েই গ্রামীণ সমাজের কৃষকরা দিনাতিপাত করেন। বাংলাদেশের গ্রামীণ সমাজে মহাজনী দাদন ব্যবসায় প্রচলিত রয়েছে। গ্রামীণ জনগণ সাধারণত দরিদ্র হয়ে থাকে, ফলে যে কোনো বিপদ আপদে তারা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে থাকে। পরে মহাজনের ঋণের সুদ দিতে দিতে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণী আরও দরিদ্র হয়ে পড়ে। অবশ্য বর্তমানে দাদন ব্যবসায় আগের মতো প্রকট আকার নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে বিষয়টা জানলে যে গ্রামীণ সমাজ কি, গ্রামীণ সমাজের প্রকৃতিটা কি, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা বিস্তারিত জানলে। আজ আর নয়, অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবারও অনলাইনে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।